এই ঘটনাটি আমার সঙ্গে তখন ঘটেছিল যখন আমি সদ্য হাফেজি শেষ করে গ্রামের মাদ্রাসা থেকে শহরের একটি মাদ্রাসায় পড়তে গিয়েছিলাম। জায়গাটা শহর বললে ভুল হবে, শহর থেকে একটু সাইডে একটা বড় মাদ্রাসা আছে। সেই মাদ্রাসায় আমাকে ফ্রিতে এক প্রকার স্কলারশিপেই ভর্তি করেছিল। আমি ছোটবেলা থেকেই মেধাবী স্টুডেন্ট ছিলাম। আমি এতিম হওয়ার কারণে কেউ আমাকে সেরকমভাবে সুযোগ সুবিধা কখনো দেয়নি। তবে মাদ্রাসা থেকে অথবা শিক্ষা জীবনে যখনই যেখানে গিয়েছি সবখানেই আমি দাম পেয়েছি, কারণ আমার কণ্ঠ এবং সেই সাথে আমার মেধা ছিল অনেক। অল্পতেই আমি সব কিছু বুঝে যেতাম এবং হুজুরদের সঙ্গে আমার সম্পর্ক ছিল খুব ভালো, যার কারণে সবাই আমাকে বেশ আদর করতেন এবং ভালোবাসতেন। কোথাও কোনো প্রতিযোগিতা বা অন্য কোনো অনুষ্ঠান হলে সে জায়গায় প্রথম পুরস্কার আমিই পেতাম। এই কারণে হুজুর আমাকে আরও বেশি আদর করতেন। তো আমি একদম ছোটবেলার থেকে শুরু করছি এবং যখন আমার সঙ্গে ঘটেছিল সেই সময়কাল ছিল 2007। তখন আমার বয়স 19 কি 20 বা 21 হতে পারে। বয়সের হিসাব আমার তখন নেই। আমি ছোটবেলা থেকেই খুব অনাদরে বড় হয়েছি। আমার নানির কাছে মানুষ হয়েছি, কারণ আমার আম্মা মারা যাওয়ার পরে আমার আব্বাজান আরেকটা বিবাহ করেন এবং বিবাহ করার পর থেকেই আমাকে সেই সৎমা অনেক মারধর করতেন। আমার আম্মা যখন মারা যায় তখন আমার বয়স 9 বছর এবং তখন থেকেই তেনারা আমার প্রতি একটু অনীহা দেখান। পরবর্তীতে নানি সমস্ত বিষয় জানতে পেরে তিনি আমাকে তার কাছে নিয়ে যান। বলা চলে ছোটবেলা থেকেই নানি আমার মা এবং নানি আমার সবকিছু। পরবর্তীতে আব্বা আমার আর খোঁজ নেয়নি। এর কয়েক বছর পর জানতে পারি যে আব্বা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু তাতে আমার কোনো দুঃখ বোধ হয়নি, কারণ যে আমার প্রতি কখনো কোনো খোঁজ রাখেনি, আমাকে কখনো আদর যত্ন করেনি, এমনকি দেখতে পর্যন্ত আসেনি, সেই লোকটার জন্য মায়া মমতা করে কি হবে? আমি তাকে দেখতে পর্যন্ত যাইনি। তখন আমি মাদ্রাসায় সদ্য মনে হয় 10 পারা শেষ হয়েছে। এরকম অবস্থায় আমার আব্বা মারা গিয়েছিল, কিন্তু মাদ্রাসা থেকে বলা সত্ত্বেও আমি আমার আব্বাকে দেখতে চাইনি, কারণ তার প্রতি আমার একটা অন্যরকম ক্ষোভ ছিল। আমি তখন থেকে নিজেকে এতিম বলে মেনে নিয়েছিলাম যখন থেকে আমার আব্বাজান আমাকে দেখতে আসতো না এবং তার প্রতি অন্যরকম একটা অনীহা ছিল। যাই হোক, সে কথা বাদ দিলাম। আমি মাদ্রাসায় খুবই আনন্দের সহিত পড়তে লাগলাম। নানি যেন আমাকে আমাদের গ্রামেরই গ্রাম থেকে একটু দূরে একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে আমি আল্লাহওয়ালা হই এবং আলেম হই, এবং তিনি সেটাই চাওয়ার কারণে আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। আমার মাদ্রাসার পড়াশোনা খুব ভালোভাবেই চলছিল। আমি মাদ্রাসায় সবসময় পড়া খুব ভালোভাবে দিতাম। কোনো জায়গায় কোনো প্রতিযোগিতা হলে আমাকে আগে ডাকতো এবং এরকম করেই ছোটবেলার দিনগুলো কেটে যায় আমার। আমার বয়স যখন 19 বছর বা এরকম কাছাকাছি হয়, তখন আমার নানি যেন মারা যান এবং আমার হাফেজতে আর কয়েক মাসই বাকি ছিল। তো নানি যান যখন মারা যান তখন আমার খুব কষ্ট হয়, এবং যেহেতু তিনি আমার একমাত্র অবলম্বন ছিলেন, তারপরে আমি তো হাফেজ হয়ে গেলাম। হাফেজ হয়ে যাওয়ার পরে আমি সেখানকার গ্রামের সেই মাদ্রাসাটা ছেড়ে দিই। তো আমার এক মামা ছিল দূর সম্পর্কের, সে হচ্ছে গিয়ে ওই অঞ্চলের ওই মাদ্রাসাটার কথা আমাকে বলে এবং বলে যে ওইখানে একটা মাদ্রাসা আছে যেখানে কিনা তুই পরবর্তী পড়াশোনা মাওলানা যেটা, সেটা তুই এখান থেকে শেষ করতে পারবি। এবং যেহেতু আমার মামাও একজন আলেম ছিলেন এবং সেই কারণে তিনি আমাকে ওইখানে একদম ফ্রি অফ কস্ট পড়ার ব্যবস্থা করে দিলেন। পাশাপাশি আমি নানিজানের কাছ থেকে জেনারেল লাইনের সমস্ত কিছু পড়েছি। তো যাই হোক, আমাকে সেখানে মামা যখন ডাকলেন আমি সমস্ত কিছু নিয়ে সেখানে চলে গেলাম এবং সেই মাদ্রাসার একটা কোয়ার্টার ছিল, সেই কোয়ার্টারে আমাকে থাকতে দেওয়া হলো। পাশাপাশি আমাকে একটা দায়িত্ব দেওয়া হলো। এই দায়িত্বটা যে আমার কাঁধে এত বড় বোঝা হয়ে দাঁড়াবে বা এরকম আমার জীবনটা পরিবর্তন করে দিবে, সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। এবং আসলেই এই জিনিসটা আমার সঙ্গে ঘটবে বা আমি জিনের দেশে যেতে পারবো বা একটা পরীর সঙ্গে আমার দেখা হবে, সেই বিষয়গুলো ধাপে ধাপে আমরা আপনাদেরকে বলবো। আমার যে জীবনে ঘটে যাওয়া কাহিনী, সেটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। সময়টা ছিল শীতকাল। আমি যখন সেখানে গিয়ে পৌঁছাই, হুজুরা আমাকে সবাই তোষামোদী করে এবং আমাকে আমার সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয় যেখানে আমি থাকবো। আমার সঙ্গে আমার আরেক ভাই থাকতেন, তিনিও ওই মাদ্রাসায় পড়াশোনা করতেন এবং সেই সাথে ওরকম আমার মতোই গ্রাম থেকে এসেছেন। তো আমি এতিম এবং আমার পড়াশোনার মান ভালো দেখে হুজুররা আমাকে সবসময় একটু বেশি সমীহ করতেন। এবং হুজুর একদিন পরের দিন এসে আমাকে বললেন যে তোমাকে এখানে থাকতে হলে তো তোমার নিজের খরচ চালাতে হবে, সেহেতু আমি একটা জায়গায় তোমার পড়ানোর ব্যবস্থা করেছি। তুমি সেখানে গিয়ে দুটো বাচ্চাকে রেগুলার গিয়ে পড়াবে এবং কিভাবে কখন যেতে হবে সেটা আমি তোমাকে বলে দেবো সব কিছু। তবে তুমি যে অমুক জায়গায় গিয়ে পড়াও এই কথা কিন্তু কাউকে বলা যাবে না। আমি তখন বললাম, জি হুজুর, আপনি যা বলবেন সেটাই হবে। এরপর দিন মামা আসলেন। মামা এসে আমাকে বোঝালেন যে তোকে যেখানে পাঠানো হয়েছে এটা কিন্তু খুবই সেন্সিটিভ জায়গা এবং এই জায়গায় কিন্তু তুই যাবি, পড়াবি এবং সোজা কোনো দিকে না তাকিয়ে হেঁটে চলে আসবি, আশেপাশে কোনো দিকে কিন্তু তাকাবি না।
আমি ওই দিন বুঝতে পারিনি যে মামা এবং হুজুর কেন এমনটা বলেছিলেন। এর পরবর্তীতে যখন ঘটনাক্রমের সামনের দিকে আগাতে থাকে আমি তখন একটু একটু করে বুঝতে পারি। আমার হুজুর তখন আমাকে বলেন কি যে চলো তোমাকে আজকে সেই বাড়িতে নিয়ে যাব যেখানে তোমাকে পড়াতে হবে আর কি। 4-5টা বাচ্চা আছে, তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। তবে তোমার মতো ভালো স্টুডেন্ট বা ভালো শিক্ষক হয়তো আমাদের মাদ্রাসায় আর কেউ নেই, বা ওইরকম ছাত্র দিয়ে পড়াতে আমি পারবো না। তবে তোমার মামার কাছ থেকে শুনি এবং তোমাকে দেখে যা মনে হয়েছে তুমি ওদেরকে পড়াতে পারবে এবং হ্যান্ডেল করতে পারবে। মামা তখন যখন আসলেন তখন প্রায় রাত 1টার কাছাকাছি হবে। আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। মামা আমাকে অবশ্য জেগে থাকতে বলেছিল, কিন্তু কখন চোখ লেগে গিয়েছিল। তো উনি আসার পরে আমাকে বললেন কি যে তোমাকে রোজ রাত 1টার দিকে ওইখানে পড়াতে যেতে হবে এবং 1টা থেকে 2টা পর্যন্ত পড়াতে হবে। তো আমি বিষয়টা আসলে তখন বুঝতে পারিনি যে কেন এত রাত্রেবেলা আমাকে বললো যে এত রাত্রেবেলা পড়াতে যেতে হবে। তো আমি তখন কিছু বলিনি। তো উনি আমাকে নিয়ে বাইরে বের হলেন। বাইরে বের হয়ে আমরা দুজন হাঁটতে শুরু করলাম। তো যেহেতু জায়গাটা শহর থেকে একটু সাইডের দিকে ছিল, তো সামান্য একটু হাঁটলেই একটু গ্রাম বা বন জঙ্গল টাইপের জায়গা পড়ে। তো উনি আমাকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলেন যে আমি যেদিক দিয়ে নিয়ে যাবো এদিক দিয়ে তুমি যাবা, ঠিক আছে? অন্য কোথাও কিন্তু যাবা না। এই দেখো সব কিছু নোট করে রাখো। তো আমি সব কিছু যেতে যেতে সব নোট করে রাখলাম, মুখস্থ করে রাখলাম যে এদিক দিয়ে যেতে হবে। তো হুজুর সামনে আমার পাশে দিয়ে আগাচ্ছিলেন এবং আমি তার সাইড দিয়ে আগাচ্ছিলাম। তো একটু আগাতেই একটা ঘন বিরান জঙ্গল পড়ে। আর আমি যে বলেছি যে সময়টা শীতকাল ছিল, একটু কুয়াশা পড়েছে, যেহেতু গ্রামের সাইডে হালকা একটু কুয়াশা কুয়াশা পড়েছে। তো আমি যখন সামনের দিকে আগাচ্ছিলাম, জিনিসটা কুয়াশা ছিল নাকি ধোঁয়া ছিল জানি না, বিরাট বড় বড় গাছ এবং সেই গাছের মধ্যে দিয়ে সামনে কিছু দেখা যাচ্ছে না। আমি এবং সেই হুজুর আমরা সামনে এগিয়ে গেলাম। তো এগিয়ে যাওয়ার পরে হঠাৎ করেই সেই কুয়াশা এবং ধোঁয়াগুলো কেটে গেল এবং যে শীতকাল ছিল বা আমি যে জামা পরেছিলাম সেই জামার ভেতর থেকে আমার প্রচণ্ড পরিমাণ গরম লাগছিল। যখন আমি জায়গাটায় চলে আসলাম, ওই জায়গায় দেখলাম আকাশের এক সাইডে সূর্য উঠেছে। আমি আসলে চমকে গিয়েছিলাম জায়গাটা দেখে যে আকাশের এক পাশে এরকম সূর্য উঠেছে। আর আমি তো যেখানে ছিলাম সেখানে তো রাত 1টা বাজে, এখানে এরকম সূর্য কিসের জন্য? আর বিশাল বড় একটা গাছ এবং সেই গাছের পেছনে আমি যখন ডান দিকে তাকালাম দেখতে পেলাম বিশাল বড় আলিশান একটা বাংলো টাইপের বাড়ি এবং সেই বাড়িটা পাথর দিয়ে তৈরি, কোনো ইট দিয়ে তৈরি না, এবং পাথরের গায়ে সাদা চুনা পাথরের মতো ছোট ছোট অনেক সুন্দর কারুকার্য করা। তো আমি হুজুরকে প্রশ্ন করলাম যে হুজুর এটা কোথায়? তো হুজুর তখন বললেন কি যে তোমাকে কোনো প্রশ্ন করা যাবে না, এটা কোথায় সেই বিষয়ে তোমাকে জানার প্রয়োজন নেই। আমি তোমাকে আজকে চিনিয়ে দিয়ে গেলাম, তুমি এইখানে এই বিল্ডিংয়ে এসে প্রত্যেকদিন এই ছাত্ররা আসবে, তাদেরকে পড়িয়ে দিয়ে এখান থেকে চলে যাবে, ঠিক আছে? তো আমি যেহেতু নতুন নতুন সেখানে গিয়েছিলাম আর হুজুর যেহেতু বলেছে সেহেতু এইসব বিষয় নিয়ে আমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। তো হুজুর আমাকে বলেছে যে তুমি যেখানটা এসেছো এটা আসলে অন্য জগৎ, তবে এটা নিয়ে তুমি বেশি ঘাটাঘাটি করো না, এটাই তোমার জন্য ভালো হবে এবং ওরা তোমাকে পছন্দ করেছে, তোমার কাছে পড়তে চেয়েছে, সেহেতু আমি এখানে তোমাকে সুপারিশ করে আমি তোমাকে এখানে একটা চাকরি পাইয়ে দিলাম, যাতে করে তুমি হাত খরচ চালাতে পারো। ওরা তোমাকে সমস্ত কিছু দেবে। তো যাই হোক, আমি সেই হুজুরের পেছন পেছন ধরে সেই বড় বাড়ির ভিতরে চলে গেলাম। নিচতলার একটা সুন্দর রুমে আমাকে বসতে দেওয়া হলো। রুমটার চারপাশে খুবই সুন্দর এবং সুগন্ধময় ছিল এবং কিছুক্ষণ বাদে 4জন ছাত্র আসলো। সেই ছাত্রগুলো ছিল বেশ লম্বা লম্বা, মানে আমার থেকেও বেশ খানিকটা লম্বা, এবং তাদের কান দুটো একদম বাইরের দিকে খাড়া খাড়া, নাক দুটো একদম বোচা টাইপের, মানে সামনের দিকে, আর গালগুলো বেশ বড় বড়। দেখে মনে হচ্ছিল বেশ বড় বড় বাচ্চা। তো ওরা আমার সামনে এসে বসলো। বসে আরেকজন লোক আসলেন, সেই হুজুরের সঙ্গে কথা বললেন, তারপর তিনি হুজুরের সঙ্গে চলে গেলেন। তো আমি সেসব ছাত্রদেরকে সামনে বসিয়ে সকলের নাম জিজ্ঞেস করতে লাগলাম। তো ওদের মধ্যে একজন নাম বলে উঠলো, তার নাম ছিল হচ্ছে রাকা। তো আমি বললাম কি যে রাকা আবার কেমন নাম? তো উনি বললেন হুজুর আমাদের এখানে এরকমই নাম হয়। তো যাই হোক, আমি ওইসব বিষয় নিয়ে যেহেতু হুজুর ঘাটাঘাটি করতে নিষেধ করেছে, আমি ওইসব বিষয় নিয়ে ঘাটাঘাটি একদমই করলাম না। তো আমি প্রথম দিন অল্প একটু পড়িয়ে পরিচয় পর্ব সেরে হুজুরকে বললাম কি যে আজকের মতো শেষ, মোটামুটি কাইডে আধা ঘন্টার মতো আমি পড়ালাম। পড়ানোর পরে আমি তখন হুজুরের সঙ্গে ওই দিনকে ফেরত চলে আসলাম। তো আমি যখন ওইখান থেকে আসছিলাম, তো আসার পথে ওই জিনিসগুলো দেখছিলাম যে হঠাৎ করেই ধোঁয়া, চারিপাশে ধোঁয়া চলে আসলো এবং ধোঁয়ার মধ্যে থেকে আমি আবার সেই রাস্তার কাছে চলে আসলাম। তখন প্রায় আমি আমার ঘড়িতে তাকিয়ে দেখলাম তখন ঠিকই প্রায় 2টার কাছাকাছি বাজে। আমরা বের হয়েছিলাম 1টার দিকে, মাঝখানে 1 ঘন্টা সময় তো পার হয়েছেই। তো এটা দেখে আমি আসলে সত্যিই চমকে গেলাম। আর হুজুর যেহেতু আমাকে নিষেধ করেছে, সেহেতু আমি এসব বিষয়ে ইন্টারেস্ট আমার জাগলেও আমি দেখাতে পারছিলাম না। তো যাই হোক, হুজুর আমাকে বলেন কি যে ঠিক আছে তুমি যাও এবং প্রত্যেকদিন রাত্রের 1টা বাজে এরকম বের হয়ে সোজা দিক দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো আমার ওইসব রাত্রিবেলা জঙ্গল দিয়ে যাওয়া বা ওইসব বিষয়ে ভয়টা ছিল না, সেহেতু আমি ওইসব বিষয় নিয়ে ভয়ও পেতাম না।
তো এরকম করে পরের দিন ঠিক রাত 1টা বাজে আমি উঠলাম। আমার যে রুমমেট ছিল সে তো ঘুমিয়ে পড়েছিল। আমি উঠে ছিটকারিটা দিয়ে আমি বাইরে বের হয়ে গেলাম। বের হয়ে আমি যেহেতু রাত্রেবেলা বের হলে একটু ভয় তো লাগার কথা, আর এরকম একটা ঘন বিরান জঙ্গল দিয়ে যাওয়ার সময় চারিদিকে কুয়াশা, ভয় তো একটু লাগবেই। তো আমি ভয় যেহেতু লাগছিল, আমি আয়াতুল কুরসি পড়তে পড়তে সামনের দিকে যাচ্ছিলাম। তো হঠাৎ করেই খেয়াল হলো যে আবার পাশ দিয়ে শো করে কিছু একটা বেরিয়ে গেল। তো আমি ওইসব বিষয়ে খুব একটা গুরুত্ব আরোপ করলাম না। তো কিছুক্ষণ বাদে আমি সেই জায়গাটায় চলে আসলাম গতকালকে হুজুর আমাকে যেখানে নিয়ে এসেছিল। তো আমি সেই বাংলোর কাছাকাছি গেলাম। কাছাকাছি গিয়ে ওপরে উঠে কাশি দিলাম। কাশি দেওয়ার পরে একজন লোক দৌড়ে আসলো। তিনিও দেখতে একটু অদ্ভুত এবং সামনের দিকে আমাকে সেই রুমটাতে নিয়ে বসতে দিল, যে রুমটাতে আসলে আমি গতকালকে পড়িয়েছিলাম। তো বসানোর পরে আমাকে হচ্ছে গিয়ে বসতে বলার পরে সেই ছাত্রগুলো আসলো আর কি, যে ছাত্রদেরকে আমি পড়াই। তো একদম সিপারা থেকে শুরু করতে হবে। আর আমার হুজুর বলেছে যে এদের একদমই বাচ্চা। তো ওদের অবস্থা দেখে বা ওদের দুষ্টামির প্রকার দেখে মনে হচ্ছিল না যে একদম বাচ্চা এরা, মনে হচ্ছিল বেশ বড়, এবং লম্বায় কিন্তু আমার থেকেও বেশ বড়। তো সেহেতু এদেরকে দেখে বাচ্চা মনে হওয়ার কোনো কথাই না। তো যাই হোক আমি পড়াতে লাগলাম। খানিকক্ষণ বাদে বোরকার মতো এক ধরনের নাকাবে ঢাকা একটি মেয়ে সেখানে প্রবেশ করলো, এবং প্রবেশ করে কিছু খাবার, ফল, মিষ্টি এগুলো দিয়ে গেল। তো খাবার এবং ফলগুলো দেখে, মিষ্টিগুলো দেখে আমার লোভ লাগছিল। তো আমি রাকাকে জিজ্ঞেস করলাম যে রাকা, মেয়েটিকে? তখন তিনি বললেন মেয়েটি এখানকার দাসী আর কি, এখানে কাজ করে আর কি। তো যেহেতু এখানে বিশাল একটা মহল এবং এখানে দাসী থাকতেই পারে, তবে মেয়েটি যে নাকাবটি পরেছিল সেটা ছিল জালের মতো নাকাব। নাকাবের বাইরে থেকে ভেতরের চেহারাটা স্পষ্ট বোঝা না গেলেও মনে হচ্ছিল সে ভীষণ সুন্দর, এরকম মনে হচ্ছিল। তো আমি সত্যিই মেয়েটি অনেক সুন্দর ছিল। এখানকার কাজের মেয়েগুলো এরকম সুন্দর, অদ্ভুত বিষয়। আর আমি যে কোথায় আছি সেটা আমি আলবাত বুঝতে পারছি যে এটা ভিন্ন একটা জগৎ, কিন্তু কোন জগতে সেটা আমি আসলে তখন পর্যন্ত আন্দাজ করতে পারিনি। তো এরপরে আমি হচ্ছে গিয়ে খাওয়া শুরু করি, এবং প্রথমবার যখন আমি মিষ্টিতে কামড় দিই, মানে এত স্বাদের মিষ্টি আমি আমার বাপের জন্মে খেয়েছি কিনা জানি না। আমার তো বাপই নেই, তো সেহেতু বাপের জন্মে খাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আমি সেই মিষ্টিটা তড়িঘড়ি করে খুব তাড়াতাড়ি করে খেতে লাগলাম, মানে এত সুন্দর হয়েছিল। তারপর সেই ফলগুলো খেতে লাগলাম। ফলগুলো ছিল প্রয়োজনীয় তুলনায় অত্যাধিক মিষ্টি, এবং কি জাতীয় ফল ছিল সেটা আমি বলতে পারবো না। 3 কোণা এক ধরনের ফল ছিল, তারপর অ্যামরোট ট্যামাটোমো এক ধরনের ফল ছিল, তারপর কমলা লেবুর মতো দেখতে এক ধরনের ফল ছিল, এবং সবথেকে বেশি মজা লেগেছে হচ্ছে আঙ্গুরের মতো দেখতে একটি ফল ছিল। সেটা একদম আঙ্গুরও বলা যাবে না বা অন্য কিছু বলা যাবে না, এত মিষ্টি, মানে গালের ভিতর দিলেই মনে হচ্ছে কি যে অজ্ঞান হয়ে যাবে, এরকম মিষ্টি, এই পরিমাণ মিষ্টি আর কি। তো আর যে মিষ্টিগুলো তৈরি করা হয়েছিল সেগুলো ছানার মিষ্টি নাকি অন্য কোনো কিছুর মিষ্টি আমি বলতে পারবো না, তবে এত চমৎকার ছিল যে খেয়ে আমার সত্যিই খুব ভালো লেগেছে। তো যাই হোক, ওদিনকে আমি খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে পড়ানো শেষ করে আমি চলে আসি। ওরকমভাবে নিয়মিত চলতে লাগলো পড়ানো, এবং আমি প্রত্যেকদিন রাত্রেবেলা এরকমভাবে যেতাম। যাওয়ার পথে আয়াতুল কুরসি পড়তে পড়তে যেতাম, এবং ফেরার পথেও আয়াতুল কুরসি পড়তে পড়তে আসতাম, কারণ হচ্ছে রাত্রেবেলা ভয় তো একটু লাগার কথা। তো এরকম করে প্রায় সপ্তাহখানিক সময় কেটে যায়। তো সপ্তাহখানিক সময়ের মাঝখানে হঠাৎ করেই একদিন রাকা বলে ওঠে যে হুজুর আপনার নাম কি? তো আমি বললাম আমার নাম হাসিব। তো রাকা বললেন কি যে হাসিব খুব সুন্দর নাম, আমাদের জিনের দুনিয়ায় এরকম কারো মানুষের নাম হয় না, আপনার নামই হাসিব তাই না? তো ওর মুখ থেকে এরকম কথা শুনে সত্যি আমি চমকে যাই যে হুজুর ভিন্ন জগতের কথা বলেছে। তার মানে কি এটা জিনের জগৎ, বা আমি যাদেরকে পড়াচ্ছি তারা কি সত্যি জিন? তো আমি যেহেতু তখন খুব বেশি বড় ছিলাম না, একটু কৌতূহল আমার মনের মধ্যে থাকবেই। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে রাকা তোমরা কি জিন? তো রাকা তখন বলে উঠলো যেহেতু বাচ্চা যে হ্যাঁ আমরা তো জিন। কেন হুজুর আপনি জানেন না? আপনি একজন মানুষ সেটা আমরা জানি, আর আপনাকে যে হুজুর দিয়ে গিয়েছে ওই হুজুর আমার বাবার খুব ভালো বন্ধু, যার কারণে আপনি নাকি খুব ভালো ছাত্র এবং মানুষের দুনিয়ায় খুব ভালো পারেন পড়াশোনা, সেই জন্য আপনাকে দিয়ে আমাদেরকে পড়ানোর কথা বলেছে। আর রাকা সহ ওদের যে 3 ভাই ছিল প্রত্যেকে আমাকে খুব ভয় পেত, এবং আমি যা বলতাম তাই করতো। ওরা ঠিকঠাক মতো পড়া দিত, ভালো স্টুডেন্ট ছিল সবাই। তো ওই দিন রাকার কাছ থেকে ওই ঘটনাটা শোনার পরে আমি আসলে সত্যি আমার বুক ধড়ফড় করতে শুরু করে। আর আমি যে অন্য জগতে আছি সেটা জানতাম, একটু ভিন্ন জগৎ, তবে এটা যে সত্যিকারের জিনের দুনিয়া হবে বা জিনেদেরকে আমি পড়াচ্ছি এই বিষয়ে আমার বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না। তো আমি রাকাকে বললাম রাকা আজকে আমি যাই, তোমরা এই পড়াগুলো পড়ো, আমি কালকে আবার আসবো, ঠিক আছে? তো আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়েছিলাম। আমি যখন ওই রুম থেকে বের হলাম, বের হওয়ার সময় তড়িঘড়ি করে যখন বের হচ্ছিলাম, বের হওয়ার সময় হঠাৎ করেই রুমের মধ্যে, মানে রুম থেকে দরজার বাইরে পর্যন্ত
যখন আসতে যাবো, তো হঠাৎ করেই তখন একটি মেয়ের সঙ্গে আমি প্রচণ্ড পরিমাণ ধাক্কা খাই। তো ধাক্কা খেয়ে আমি তো টাল সামলিয়ে দাঁড়িয়ে পড়েছি কোনোভাবে, কিন্তু মেয়েটা আর দাঁড়াতে পারেনি। সে একদম নিচের দিকে পড়ে যায়, পড়ে যাওয়া অবস্থায় আমি ধরে ফেলি। তো আচমকাভাবে আমি মেয়েটার কোমরে হাত দিয়ে ফেলি, কারণ হচ্ছে গিয়ে তা না করলে তো তাকে ধরা সম্ভব না। আর আরেক হাত ছিল তার হাতের উপর, মানে তার হাতটা শক্ত করে চেপে ধরি। তো তার হাতটা এত বেশি নরম ছিল, আর তার কোমর তো আমি ছিচি বলতে পারছি না। তো যাই হোক, আমি তখন তাকে ধরে উঠাই আমি তাকে নাউজুবিল্লাহ এবং দুঃখিত বা সরি বলে ওইখান থেকে দ্রুত তড়িঘড়ি করে চলে আসি। তো আমি তখন মেয়েটার চেহারার দিকে তাকাইনি। তো আমার মাথায় টুপি ছিল, জুব্বা পরা ছিল, মুখে সুন্দর দাড়ি, এবং আমি যে দেখতে খারাপ না এমন না, আমি ছোটোবেলা থেকে সুদর্শন এবং শ্যামলা বর্ণের। তো আমি মেয়েটাকে দুঃখিত সরি বলে ওইখান থেকে বেরিয়ে আসি। তো আমি ভেবেছিলাম হয়তো মেয়েটা এখানকার দাসী টাসী হবে, কারণ দাসীরা এরকম ঘোরাফেরা করে। আর আমি যেহেতু একটু ভয় পেয়েছিলাম, সেহেতু ওরকমভাবে মেয়েটার দিকে আমি তাকাইনি। এবং তার হাত যখন ধরেছিলাম, এত পরিমাণ ঠান্ডা ছিল তার হাতটা, এবং সেই সাথে তার হাতের যে সফটনেস সেটা আমাকে আসলে মুগ্ধ করেছিল। তবে মেয়েটার দিকে আমি তাকাইনি, যেহেতু সে নাকা পড়া ছিল। তো আমি তড়িঘড়ি করে সেখান থেকে সেই ধোঁয়ার মধ্যে দিয়ে আমি এক প্রকার সেই জঙ্গলের মধ্যে আসি, এবং মনে হচ্ছিল যে কখন আমাকে জিনাটা চেপে ধরে। তো আমি তখন সূরা আর রহমান তেলাওয়াত করতে শুরু করি কণ্ঠ ছেড়ে দিয়ে, এবং একটু তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে আসি। বাড়িতে এসে ওদিন রাত্রেবেলা আমার সারা রাত ঘুম হয়নি। ফজরের আজানের সময় হুজুর ডেকে তুলে বলে, আমাকে দেখে একটু বলে কি যে কী ব্যাপার, তোমার কি কোনো সমস্যা হয়েছে, তোমার চেহারার ভিতরে অন্যরকম বিষণ্ণতা দেখাচ্ছে, কি ঘুমাওনি? তাই বললাম কিছু না হুজুর, রাত্রে ঘুম হয়নি। হুজুর তখন বলেন কি যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখি তোমার তো রাত্রেবেলা যেতে হয়, আমি দেখি একটু আগে আনতে পারি কিনা, 11টার দিকে আনতে পারি কিনা। তো হুজুর আমাকে তখন ডেকে বললেন কি যে আসলে বিষয়টা কি, তোমাকে যখন পাঠাই ওই সময় পাঠাই এই কারণে যাতে করে কেউ না দেখতে পায়। আসলে তুমি কোথায় যাও কি করো সেটা তো তোমাকে জানানো উচিত, এবং শুনে রাখো আর কি। ফজরের নামাজ পড়া শেষে হুজুর সঙ্গে হাঁটতে বের হলাম। হাঁটতে বের হওয়ার পরে হুজুর আমাকে জানালেন যে তোমাকে যেখানে পড়াতে দিয়েছি সেখানে 4টা বাচ্চা তুমি যাদেরকে পড়াও তারা হচ্ছে জিন, এবং ওদের বাবা হচ্ছে কি আমার খুব ভালো বন্ধু। তো ওরা বললো কি যে একজন ভালো ছাত্র দিয়ে ওদের বাচ্চাগুলোকে পড়াতে। ওই বাচ্চাগুলো আমাদের মসজিদে এসে পড়তো, তবে এখানকার কিছু হুজুর আছে যারা কিনা এই বিষয়গুলো পছন্দ করতো না, যে মানুষের সঙ্গে জিনেরা কেন এসে পড়বে, আর ওরা একটু দুষ্টুমি ফাজলামি করতো বেশি। তবে তোমার কাছ থেকে পড়াশোনা করে ওরা বেশ ভালোই শিখতেছে, এটা আমি দেখেছি, লক্ষ্য করেছি, আমি গিয়েছিলাম, ভালোই শিখতেছে। তো তুমি নিশ্চয়ই এতদিনে জানতে পেরে গিয়েছো যে ওরা নিশ্চয়ই জিন, এবং তুমি জিনেদের ওইখানে গিয়ে পড়াচ্ছ। তো যার কারণে আমি তোমাকে আগেই বলে দিলাম, এবং আমি কিন্তু বলেছিলাম যে তুমি সব কিছু বুঝতে পারবে আস্তে আস্তে দিন গেলে। তো এইসব বিষয় নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই, জিনেরা মানুষের মতোই, ওরা মানুষের মতোই আচরণ করে, খালি একটু ওদের অলৌকিক ক্ষমতা আছে এই, তাছাড়া কিছু না। আর তুমি খুব ভালো করছো, ওরা খুব ভালো শিখছে। আমি আমার বন্ধুর সাথে কথা বলেছি, ওরা বেশ ভালোভাবে আগাচ্ছে, এই কারণেই তোমাকে আমি দিয়েছি। আর ওরা তো দুষ্টুমি ফাজলামি করে না তো? আমি বললাম কি যে না হুজুর, তেমন কিছু করে না। তো আমি তখন বললাম হুজুর সমস্যা নেই, জিন আর মানুষ তো একই, আর ওরা যেহেতু মুসলিম, আমরা যেহেতু মুসলিম, একই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, সেহেতু কোনো সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, হুজুরকে তো এই কথা বললাম, কিন্তু মনে মনে আমার একটু ভয় ছিল। পরের দিন যখন আমি পড়াতে গেলাম, আমি ভয়ে পড়াচ্ছিলাম। তো যেহেতু আমি ইতস্তত করছিলাম, চুপচাপ ছিলাম, রাকা তখন বলে উঠলো, মানে ওদের সবগুলোর মধ্যে থেকে রাকাই হচ্ছে একটু বেশি ফাজিল আর কি। তো রাকা তখন বলে উঠলো যে হুজুর আপনার কি মন খারাপ নাকি? তো আমি বললাম কি যে না, তোমরা পড়ো। তো আমি পড়ছিলাম এবং অন্য বাইরের দিকে তাকিয়েছিলাম। তো বাইরে দেখলাম কয়েকটা পাখি খেলাধুলা করছে, এবং সেই সাথে জিনেরা উড়াউড়ি করছে। তো এতদিন আমি জিনিসটা খেয়াল করিনি, কিন্তু যেহেতু বাইরের দিকে তাকাইনি, হুজুর আমাকে বাইরের দিকে তাকাতে নিষেধ করেছে। তো হঠাৎ করে আচমকা আমার চোখটা দরজার কাছাকাছি চলে গেল। তো আমি দেখতে পেলাম দরজার যে পর্দা ছিল, সাদা পর্দা, ওরা সব কিছু সাদা সাদা ব্যবহার করে। তো সাদা যে পর্দা ছিল, সেই পর্দার আড়াল থেকে দুজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে, এবং সেই পর্দার আড়ালে যে চোখ দুটো লুকিয়ে আছে, সেই চোখ দুটো হচ্ছে গিয়ে একটা মেয়ে মানুষের চোখ। মেয়ে মানুষ তো হবে না, এখানে মেয়ে জিন হবে। তো একটা মেয়ে জিনের চোখ, এবং সে আমার দিকে এক নাগারে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো ওই যে হয় অনেক সময় যে কেউ আমার চোখের দিকে তাকিয়ে থাকলে আচমকা অটোমেটিক্যালি সেদিকে চোখ চলে যায়, ঠিক সেরকম আর কি। তো আমি ওইদিকে তাকানোর সঙ্গে সঙ্গে মেয়েটা তার চোখ সরিয়ে নিল, এবং আমি বলে বোঝাতে পারবো না, সেই চোখ দুটো এত পরিমাণ ভয়ঙ্কর চোখ যে চোখ ঝলসে যাওয়ার মতো চোখ, এত চমৎকার দেখতে। তো আমি যখন তাকালাম তখনই সেই চোখ দুটো সরে গেল, এবং পুরো শরীরটা সরে গেল সেখান থেকে। তো আমি পড়ানোর মাঝখানে কয়েকবার খেয়াল করেছি যে সেই চোখ দুটো বা
কোনো একটা মেয়ে আমার দিকে তাকিয়ে থাকে এবং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি কিন্তু বাড়ির দিকে তাকাতে পারি না। যখন তাকাই তখন আমি আর চোখে একটু তাকিয়ে আবার চোখ সরিয়ে নিই। আমি লুকিয়ে লুকিয়ে দেখি যে একটি মেয়ে আমাকে দেখছে এবং সেই মেয়েটি কে? এটা কি সেই মেয়েটি যে কিনা মিষ্টি দিয়ে যায় প্রত্যেকদিন? যদি দিয়েই যায় তাহলে তো সেরকমভাবে দেখবে না। তাহলে কে এই মেয়েটি? তো এরকম করে প্রথম ২-৩ দিন আমার এরকমভাবে খেয়াল পড়লো যে মেয়েটি আমাকে দূর থেকে দেখে এবং পর্দার আড়াল থেকে আমার দিকে তাকিয়ে থাকে। আমি বুঝেও না বোঝার ভান করে বসে থাকি। তো যাই হোক, এর কয়েকদিন পরের দিনের মাথায় আমার হঠাৎ করেই আমি যখন পড়ানো শেষ করে বের হওয়ার সময় হঠাৎ করে আবার আমার আরেকটি মেয়ের সঙ্গে ধাক্কা লাগে। আসলে ওই রুমের ভিতরে একটা পর্দা থাকে, যে পর্দার ওই পাশে কি কেউ দাঁড়িয়ে থাকলে বোঝা যায় না আর কিরকমভাবে। আর আমি তড়িঘড়ি করে বের হয়ে যাই। তো বের হওয়ার সময় আবার আমার ধাক্কা লাগলো। তো আমি ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আমি নিজে পড়ে যেতে গেলাম, কিন্তু এই মেয়েটা পড়লো না। তো আমি পেছন দিকে ফিরে সেই মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম এটা সেই মেয়েটি যে কিনা প্রত্যেকদিন আমার দিকে তাকিয়ে থাকে এবং সেই জিন মেয়ে হচ্ছে যে আমার দিকে তাকিয়ে থাকে এবং আমাকে দেখে। তো ওই মেয়েটার দিকে যখন আমি তাকালাম, তার নাকাবের ভেতর থেকে তার চেহারা অনেকাংশ দেখা যাচ্ছিল, আর নাকের নিচে থেকে অনেকাংশটা হচ্ছে গিয়ে ঢাকা ছিল, যেটা আসলে দেখা যাচ্ছিল না, কিন্তু চোখের উপরগুলো সব দিকে দেখা যাচ্ছিল। তো এত চমৎকার একটি মেয়ে যার দিকে তাকালে আসলে একদম বিশ্ব থমকে যাবে, পৃথিবী থমকে যাবে, এরকম একটা অবস্থা। তো আমার মনের মধ্যে একটা অন্যরকম সুর খেলতে লাগলো। এটা প্রেমের সুর ছিল নাকি অন্য কিছু সুর ছিল আমি জানি না। তো আমি মেয়েটিকে যথাযথভাবে এখানকার দাসী হিসেবে ভেবে নিলাম, যেহেতু রাকা আমাকে বলেছিল যে এখানকার দাসীরা নাকি এরকম হয় এবং এরকমভাবে কাজ করে থাকে। আর যেহেতু জিনের দুনিয়া এবং জিনেদের এলাকা, সেহেতু তারা একটু সুন্দর হবেই। আর আমি শুনেছি যে পরীরা নাকি অনেক সুন্দর হয়, যেহেতু ওরা জিন পরি, সেহেতু একটু সুন্দর হবেই। তো ওই মেয়েটিকে আমি প্রত্যেকদিন এরকমভাবে দেখতাম। মেয়েটি আমাকে দূর থেকে দেখতো। তো আমি যথাযথভাবে ভেবেই নিয়েছিলাম যে মেয়েটি হচ্ছে গিয়ে একটি দাসী এখানকার এবং একটা পরী আর কি, জিন পরী। তো সেই ভেবেই আমার মেয়েটির প্রতি একটা অন্যরকম টান চলে আসে এবং টান আসারই কথা, কারণ প্রথমবারের মতো এরকম একটা মেয়ের সঙ্গে ধাক্কা খাওয়া ২-৩ বার। ওই দিনকে ধাক্কা খেতে আমি তার কোমর পর্যন্ত ধরে ফেলেছিলাম। তো সব মিলিয়ে তার প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা চলে আসে, তার প্রতি অন্যরকম একটা ফিলিংস চলে আসে, এটা মনের অজান্তেই। এই ফিলিংস আসার আগের কয়েকদিনের ঘটনা। আমি যখন মাদ্রাসায় থাকতাম রাত্রেবেলা, ওই ছাত্রটা আমার সঙ্গে যে থাকতো, ওই ছাত্রটা হচ্ছে বাড়িতে গিয়েছিল ছুটিতে ১ সপ্তাহের জন্য। তো এই ১ সপ্তাহের কাহিনী আপনাদেরকে বলা হয়নি। তো আমি যখন ওই যে প্রথম দিন মেয়েটার সঙ্গে ধাক্কা খেলাম এর মাঝখানে, এবং দ্বিতীয় দিন যখন তার সঙ্গে আবার ধাক্কা খেলাম, এর পরের দিনের ঘটনা। এর পরের দিন হচ্ছে কি আমি বাড়িতে এসে শুয়ে পড়ি আর কি। ওই সময় ঘুমিয়ে পড়ি, যেহেতু শীতের সময় ছিল। তো হঠাৎ করেই আচমকা একটা তীব্র সেন্টেড ঘ্রাণে আমার ঘুম ভেঙে যায় এবং আমি আচমকা উঠে পড়ি। উঠে আমি দেখতে পাই যে একটা টিউবলাইটের মতো জিনিস আচমকা নিভে গেল আমার পায়ের কাছ থেকে। তো আমি আসলে বুঝতে পারলাম না, একটা লাইট আমার পায়ের কাছ থেকে নিভে গেল চোখ খোলার সাথে সাথেই। তাহলে কি ছিল এটা? আর সেই সুঘ্রাণটা আমি কিন্তু পাচ্ছিলাম। আর কেন জানি সুঘ্রাণটা আমার মনে হচ্ছিল যে আমি এই সুঘ্রাণটা চিনি, খুব পরিচিত একটা সুঘ্রাণ এবং খুবই জানাশোনা একটা সুঘ্রাণ। তো যাই হোক, আমি পরে ওই সময় ঘুমিয়ে পড়ি। তো সেই সুঘ্রাণটা তখনও সেই রুমের ভিতরে ছিল এবং খুব ভালো লাগছিল, খুবই চমৎকার একটা সুঘ্রাণ। তো তারপরের দিন আমি পড়াতে যখন যাওয়ার সময় রাতের ১২টার দিকে আমি রওনা দিতাম, ১ ঘন্টা পিছিয়ে দিয়েছিল। তো রাতের ১২টার দিকে যখন আমি রওনা দিতাম, পথিমধ্যে আমি যখন কোরআন তেলাওয়াত করতাম বা সূরা তেলাওয়াত করতাম, গজল তেলাওয়াত করতাম, এর মাঝখানে হঠাৎ আমার সেই সুঘ্রাণটা আমার নাকের কাছে আসতো এবং প্রথম ২-৩ দিন আমি আসলে বুঝতে পারিনি যে সুঘ্রাণটা কিসের এবং কোত্থেকে আসে সুঘ্রাণটা। চতুর্থ দিনের মাথায় আমি সুঘ্রাণটা টের পাই। কিভাবে টের পাই? আমি যখন চতুর্থ দিন আমি যখন পড়াতে গেলাম, তো পড়াতে যাওয়ার সময় ওই যে আচমকা আমি যখন বের হতে যাব, তখন হচ্ছে গিয়ে আমার যে স্টুডেন্ট ছিল রাকা, সে বলল কি যে আব্বাজান আপনাকে উপরে ডেকেছে, আপনি একটু উপরে চলেন। তো আমি বললাম কি যে উপর কোন দিকে? আমি তো চিনি না, রাকা তুমি আমাকে নিয়ে চলো। তো রাকা আমাকে নিয়ে যেতে লাগলো। তো উপরের দোতলার একটা সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো। সেই সিঁড়ির উপর দিয়ে যাচ্ছিলাম এবং যাওয়ার পথে একটা রুম পড়ে, সেই রুমটার ভেতর থেকে ওই সুঘ্রাণটা খুব তীব্রভাবে আসছিল এবং সেই সুঘ্রাণটা যখন আমার নাকে আসে, আমি সঙ্গে সঙ্গে সেখানে থমকে দাঁড়াই এবং থমকে দাঁড়ানোর পরে সেই সুঘ্রাণটা এত চমৎকার লাগছিল। তো আমি বাঁদিকে তাকাই। বাঁদিকে তাকানোর পরে আমি খেয়াল করি যে একটি মেয়ে আয়নার সামনে বসে সাজগুজ করছে এবং মেয়েটার চেহারা আমার এই পাশ থেকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং মেয়েটার পরনে সাদা রঙের একটা জামা পরা এবং সেই জামাটা অনেকটা জুব্বার মতো এবং একটা লেহেঙ্গার মতো। এত চমৎকার লাগছে সেই মেয়েটিকে দেখতে যে আমি যার প্রতি আমার টান পরবর্তীতে এসেছে, এই মেয়েটার প্রতি আমার টান এসেছে
এবং আমি খেয়াল করেছিলাম যে এই মেয়েটি হয়তো সেই কাজের মেয়েটি, সবসময় নাকাব পরে থাকে, তো যার কারণে তাকে দেখা যায় না। তো ওই মেয়েটিকে ওই দিন আমি প্রথম দেখি, তার চেহারা সম্পূর্ণভাবে দেখি, মানে এত সুন্দর আল্লাহ তাআলা নিজের হাতে মনে হয় তৈরি করেছে। তো আমি মনে মনে ভাবলাম, দেখছিলাম আর ভাবছিলাম যে আল্লাহ তাআলা এত চমৎকার করে কোনো মেয়ে জিনকে সৃষ্টি করতে পারে, আসলে জিনেরা পরীরা অনেক সুন্দর হয়। তো আমি তার দিকে এক নাগাড়ে তাকিয়ে আছি। রাকা ততক্ষণ অনেকটা সামনে চলে গিয়েছে এবং সামনের দিকে গিয়ে আমাকে বলল কি যে, হুজুর আসেন। তো আমি হুজুর, ও যখন এই কথা বলল তখনই ওই মেয়েটা বুঝতে পারছে যে আশেপাশে কেউ আছে এবং আমি তাকে তাড়িয়ে দেখছি। তো আমি দৌড় মেরে সেখান থেকে বেরিয়ে যাই। তো রাকাকে আমি বললাম, বাট আগে আগে ডাকলে কিসের জন্য, একটু পরে ডাকতি। তো আমি রাকাকে জিজ্ঞেস করলাম, এই রুমে কে থাকে রে? তো এই কথা বলার আগেই আমরা তার রুমে পৌঁছে গেলাম এবং সেই লোকটি, মানে হচ্ছে যে এই বাড়ির মালিক এবং যার ছেলেদেরকে পড়াই আমি এবং আমার সেই হুজুরের বন্ধু, সেই জিনটা আমাকে বলে উঠলেন, কি অবস্থা হাসিব, কেমন আছো? তো আমি তাকে সালাম দিলাম, সে সালামের উত্তর গ্রহণ করলো। তো আমি তখন বললাম কি যে, জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? তো তিনি আমাকে হচ্ছে গিয়ে প্রথম মাসের যে বেতন, সেই বেতনটা দেওয়ার জন্য ডেকেছিলেন এবং সেই বেতন আমাকে আমার হাতে তুলে দিলেন এবং সেই বেতনটা কোনো সাধারণ জিনিস ছিল না, সেটা হচ্ছে একটা থলেতে ভরা কিছু দামি রত্ন ছিল এবং সেই রত্নগুলোর দাম অনেক হবে। সেটা আমি পরবর্তীতে গিয়ে যখন আমি স্বর্ণকারের দোকানে দেখিয়েছি, সেই জিনিসটার দাম অনেক অনেক বেশি আর কি, প্রায় ওই সময়ের 30-40 হাজার টাকার মতো ওই জিনিসটার দাম। তো আমি তখন আচমকা চমকে গিয়েছিলাম আর কি। তো উনি যখন আমাকে জিনিসটা আমার দিকে বাড়িয়ে দিলেন, আসলে ওনার দিকে ওদের দেশে বা জিনাদের দেশে তো কারেন্সি চলে না, তো সেহেতু আমাকে ওই জিনিসটা দেওয়ার পরে আমি আসলে বুঝতে পারি যে এটা কোনো স্বর্ণ কেনা বা দামি কোনো জিনিস হবে। তো আমি আর কোনো কথা বলিনি, ওই জিনিসটা আমি পকেটে ঢুকিয়ে নিই। তো উনি তখন আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো তাহলে, এখন যাও। হ্যাঁ, তো আমি ওইখান থেকে চলে আসলাম। তো চলে আসার পরে তারপর হচ্ছে গিয়ে আমি যখন বাড়িতে ফেরত আসার পরে রাত্রেবেলা আমি ঘুমাই। তো আমি তো বুঝতে পেরেছি যে ঘ্রাণটা কোত্থেকে আসে, ঘ্রাণটা ওই মেয়েটার রুম থেকেই আসে এবং ওই মেয়েটাই হচ্ছে গিয়ে প্রত্যেকদিন আমার রুমে আসে। কারণ হচ্ছে গিয়ে আমার রুমে না আসলে ওই ঘ্রাণটা তো আসার কোনোভাবেই কথা না। এবং ওই মেয়েটা যে আমাকে পছন্দ করে আর জিনারা যে রাত্রেবেলা যেরকম সেরকম বিচরণ করতে পারে, আলোর গতিতে বিচরণ করতে পারে, পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত গতিতে যেতে পারে, সেটা আমি খুব ভালোভাবে জানতাম। জিনাদেরকে যেহেতু এতদিন ধরে পড়াচ্ছি আর সব মিলিয়ে আমার তো একটা আইডিয়া আছে। তো ওদিন রাত্রেবেলা আমি আর ঘুমালাম না, আমি গিয়ে সঙ্গে সঙ্গে আমি বসে পড়লাম এবং ঘুমানোর ভান করে কম্বলের নিচে মাথা ঢুকিয়ে বসেছিলাম। তো হঠাৎ করে খেয়াল করলাম আমার রুমের ভেতরে সেই ঘ্রাণটা আসতে লাগলো। আচমকা সেই ঘ্রাণে ভরে গেল। তো আমি যখন কম্বলের ভেতর থেকে একটু একটু করে মাথা বের করলাম, তো আমি দেখলাম কি যে আমার পায়ের থেকে সামান্য একটু দূরে একটি সাদা আলো দাঁড়িয়ে আছে এবং সেই সাদা আলোর আবরণে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সেই রকমের সাদা পোশাক পরা, যে সাদা পোশাকওয়ালা মেয়েটাকে আমি রুমের ভিতরে রেখেছিলাম এবং সেই মেয়েটি ওইখানে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমার মুখটা পুরোপুরিভাবে বের করা ছিল না, তবে অর্ধেক বের করা ছিল। তো আমি ইচ্ছা করে মুখটা পুরোপুরিভাবে বের করে দিলাম। বের করে একটু একটু ফাঁকা ফাঁকা চোখে আমি দেখছিলাম যে মেয়েটি কী করে। তো সেই মেয়েটি একটু একটু করে আমার কাছে এগিয়ে আসলো। কাছে এগিয়ে এসে আমার কপাল বরাবর একটা চুমু খেলো। তো এটা দেখে সত্যি আমি আসলে তখন ঘুমিয়ে থাকতে পারলাম না, আমি আচমকা লাফতে উঠে পড়লাম, নিজের অজান্তেই উঠে পড়লাম। উঠে আমি তখন বললাম, আপনি কে এবং আপনি এখানে কি করছেন? তো মেয়েটা ওই দিনকে আর গায়েব হলো না। ও আমি যেহেতু দেখে ফেলেছি সেহেতু ও আচমকা আর গায়েব হলো না, ওইখানে বসে পড়লো আর কি। মেয়েটার মুখে নাকাব পড়া ছিল এবং সেই চোখ দুটো দেখে আমি বুঝতে পারছিলাম যে এটা নিশ্চয়ই ওই মেয়েটি যে কিনা আমাকে প্রত্যেক দিন খাবার দিয়ে যায়, বা কাজের মেয়েটি আর কি। এবং সে এত বেশি সুন্দর, ওইখানকার কাজের মেয়েগুলো যে এত সুন্দর হয় সেটা আগে জানা ছিল না। তো যাই হোক, আমি মেয়েটার সঙ্গে কথা বললাম কি যে আপনি কে? তো মেয়েটা তখন বললো কি যে আমার নাম হান্না। আমি তখন বললাম, হান্না আবার কেমন নাম? তখন মেয়েটি বলল, আপনি তো বুঝতেই পারছেন আমি কে, এবং আমি যেহেতু একটা পড়ি সেটা আমার নাম হান্না হওয়াটা তো অবাক কোনো বিষয় না, তাই না? তো আমি বললাম, হ্যাঁ, আমি যে ছাত্রদেরকে পড়াই তার ছাত্রদের নাম রাকা, হাকা, কি সব নাম। যাই হোক, সেসব কোনো বিষয় না। তবে আপনি এখানে কি করছেন? তখন মেয়েটি বললো কি যে আমি এখানে কি করছি সেটা আপনি জানেন না? তো আমি বললাম কি যে না, আমি তো জানি না, আপনি এখানে কি করছেন? তখন মেয়েটি বললো কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাই। তো আমি বললাম কি যে আরে না না, বসুন, কিন্তু আসলে খুবই অবাক লাগছে, আপনি আমার এখানে কি করছেন? তো তখন মেয়েটি বললো কি যে আপনাকে দেখার জন্য এসেছি। তো আমি বললাম কি যে আমাকে দেখার কি আছে? তো মেয়েটি তখন বললো, দেখার কিছু নেই। তো সে আমার কাছে এমনভাবে ঝুঁকে পড়লো। তো আমাকে বললো কি যে সেদিন যে আপনি আমাকে আচমকা এরকম ধাক্কা দিয়ে আমার হাত কোমর ধরলেন, তার শাস্তি কি হবে না? তা বললাম কি যে যা শাস্তি দেন আমি মাথা পেতে মেনে নিব, তবে সেটা আমি ইচ্ছা করে করিনি। তারপর মেয়েটি বলল, আপনি কিন্তু দ্বিতীয় দিন আমাকে ধাক্কা দিয়েছিলেন।
বিষয়টা কি কাকতালীয় নাকি ইচ্ছা করে? তা আমি বললাম কি যে ইচ্ছা করে একদমই না, বিষয়টা কাকতালীয়ভাবেই ঘটেছে। সেই জন্য আমি সত্যি অনেক দুঃখিত। আপনি সেটার বদলা নেওয়ার জন্য এখানে এসেছেন, তাই না? আমি বললাম কি যে সরি, আমার খুব ভুল হয়ে গিয়েছে। মেয়েটি তখন জবাব দিল যে আচ্ছা সমস্যা নেই, আমি মজা করছিলাম আপনার সঙ্গে। আপনি ভালো আছেন তো? তো আমি বললাম কি যে জি আমি ভালো আছি। তো এরকম করে কথা বলতে বলতে বেশ খানিকটা সময় কেটে গেল এবং মেয়েটি খানিকক্ষণ পরে বলল কি যে আচ্ছা ঠিক আছে আমি যাই তাহলে, হ্যাঁ? আপনি তো কালকে পড়াতে আসবেন, তাই না? কালকে দেখা হবে। আপনার সঙ্গে এইসব কথা বলার জন্য এসেছিলাম আমি। তো ও মেয়েটি তখন চলে গেল এখান থেকে। আমি প্রচণ্ড পরিমাণ খুশি ছিলাম, কারণ বোঝা যাচ্ছিল যে মেয়েটি আমাকে পছন্দ করে এবং আমি তো মেয়েটিকে অনেক আগে থেকেই পছন্দ করি। এমনকি তার প্রতি অন্যরকম একটা অনুভূতি আমার চলে এসেছে এবং প্রত্যেকদিন পড়ানোর শেষে মেয়েটির সঙ্গে আমার দেখা হতো। ও আমাকে দূর থেকে দেখতো, আমিও ওকে দূর থেকে দেখতাম এবং যখন ও আমাকে খাবার দিয়ে যেত, তো ওই খাবার দেওয়ার সময় আমি ওর চোখের দিকে তাকাতাম। কিন্তু একটা বিষয় আমার কাছে খুব অবাক লাগতো যে ও যখন খাবার দিয়ে যেত তখন ওর চোখের দিকে তাকালে বা ইশারা করলে ও তেমন কোনো প্রতিক্রিয়া দেখাতো না। তো আমি হয়তো ভাবতাম যে ও হয়তো প্রতিক্রিয়া দেখায় না, ওইখানের এই যে জিনেরা বসে আছে বা আশেপাশে জিন আছে ওদেরকে দেখে হয়তো কোনো প্রতিক্রিয়া করে না। কিন্তু যখন আমি বাইরে বের হই তখন ও আমাকে ইশারা দিয়ে ডাকে, এমনকি ইশারা দিয়ে ডেকে আমাকে সাইডে নিয়ে গিয়ে টুকটাক গল্প করে। তো যখন অন্য কোনো জিন চলে আসে তখন গলা ঝাড়ি দিয়ে ওখান থেকে চলে যায় আর কি। তো যাই হোক, এরকম করে ওর সঙ্গে আমার চলতে লাগলো। তো হঠাৎ করেই সেই রাতটা ছিল হচ্ছে পূর্ণিমা রাত এবং আমাদের মাদ্রাসা তখন বন্ধ ছিল। আর যেহেতু আমার কোথাও যাওয়ার জায়গা ছিল না, তো সেহেতু আমি মাদ্রাসায় ছিলাম এবং মাদ্রাসার অন্যান্য ছাত্ররাও ছিল। তো আমি আমার রুমে একাই ছিলাম। তো ওই মেয়েটি ওই রাত্রেবেলা আসে। রাত্রেবেলা এসে আমাকে তখন বলে যে দেখো হাসিব, আমি কথাবার্তা ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারছি না, আসলে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। ততদিনে আমিও ওকে প্রচণ্ড পরিমাণ ভালোবেসে ফেলেছি এবং ওর প্রতি একটা অন্যরকম ফিলিংস চলে এসেছে আমার এবং একেই বোধহয় ভালোবাসা বলে। তো ওই রাত্রেবেলা ও এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। প্রথমবারের মতো আমাকে জড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরে বলে কি যে হাসিব, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমি কেন যেন তোমাকে সবসময় মিস করি এবং তোমার প্রতি কি এসেছে আমি জানি না, তোমার মধ্যে এমন কি আছে তাও আমি বলতে পারবো না, তোমাকে না দেখলে আমার একটুও ভালো লাগে না। কারণ হচ্ছে এর মাঝখানে যে ছুটি ছিল এবং এই ছুটির মধ্যে আমি প্রায় 1 সপ্তাহ পড়াতে যাইনি এবং এই 1 সপ্তাহ ওর সঙ্গে আমার কিন্তু দেখা হয়নি বা ও আমাদের মাদ্রাসায় আসেনি। এসেছে কিনা আমি বলতে পারবো না, রাত্রেবেলা হয়তো আসতেও পারে। আমার তীব্র ঘুমের কারণে হয়তো আমি বিষয়গুলো খেয়াল করতে পারিনি। তবে ওই দিন রাত্রেবেলা ঘুমানোর আগেও চলে আসে এবং এসে আমাকে জড়িয়ে ধরে যে এরকম কেলেঙ্কারি কাণ্ড করবে সেটা আমি বুঝতে পারিনি। ও আমাকে বলে কি যে হাসিব, আমি আসলে তোমাকে ভালোবেসে ফেলেছি। এই কথা আমি তোমাকে বলতে পারছি না, অনেকদিন ধরে বলার চেষ্টা করছি, ভাবছিলাম যে তুমি হয়তো আমাকে বলে দিবে। আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। তো তখন প্রথমবারের মতো মেয়েটি আমার সামনে তার মুখের নাকাপটা সরালো। এর আগে কিন্তু তার মুখের নাকাপ কিন্তু কখনো সরায়নি। আমি হয়তো প্রথম ওই দিনকে দেখেছিলাম ওই রুমের ভিতরে যে বসেছিল। এর আগে কিন্তু নাকাপ সরায়নি বা আমি ওরকমভাবে দেখিনি বা দেখতেও চাইনি। তো ও যখন নাকাপটা সরালো, সত্যি আমি প্রায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। আমার প্রায় কয়েক মিনিট সেন্স ছিল না। ওর এরকম ভয়ঙ্কর রূপ দেখে যে কোনো ছেলে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যাবে এরকম অবস্থা। মানে সে এত বেশি সুন্দর যে তার চোখ, মুখ, নাক, ঠোঁটের দিকে তাকালে আসলেই যে কেউ সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাবে। তো আমারও সেরকম অবস্থা হলো। তো আমি তখন ওকে বললাম যে হান্না, আমিও তোমাকে খুব বেশি ভালোবাসি, কিন্তু আমি বলতে পারছিলাম না, কারণ হচ্ছে গিয়ে আমি কিভাবে বলবো সেটা আমি ভাবছিলাম। আর তুমি যেহেতু একটা জিন, সেহেতু কিছু বিষয় তো আছে। তো সব মিলিয়ে আমি ভাবছিলাম যে তুমি মানবে কি মানবে না, এই জন্যই আমি তোমাকে আর কি বলতে পারিনি। তো এই কথা বলার পর হান্না বলে কি যে পাগল ছেলে, আগে কেন বলনি? তো আমাকে জড়িয়ে ধরে ওর বুকের সঙ্গে চেপে ধরলো। তো ওর শরীর এত বেশি নরম ছিল যে এর আগে তো আমি কোমর ধরেছি। তো সব মিলিয়ে আমার এত বেশি অন্যরকম ফিলিংস হচ্ছিল যে ওই দিন আমাকে জড়িয়ে ধরে সারা রাত আমার সঙ্গে গল্প করে এবং আমি ওর সাথে ছিলাম, গল্প করি সারা রাত ভরে এবং ওই দিন রাতেই প্রথমবারের মতো আমাকে কিস করে এবং আমার কিন্তু জীবনের প্রথম কিস ছিল এবং জীবনের প্রথম কোনো মেয়ে আমাকে এরকমভাবে জড়িয়ে ধরলো। মনে হচ্ছিল পৃথিবীর সবথেকে সেরা ফিলিংস আমার 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 কাছে চলে এসেছে এবং সবথেকে সেরা অনুভূতি। তো ওইরকম করে প্রায় প্রত্যেকদিন রাত্রে যে কদিন ছুটি ছিল এবং ওই ছাত্রটা যে কদিন আমাদের রুমে ছিল না, ওই কদিনই হচ্ছে কি ও হান্না আসতো এবং হান্নার সঙ্গে আমি থাকতাম এবং হান্নার সঙ্গে গল্প করতাম। আর এই কদিন তো যেহেতু মাদ্রাসার ছুটি ছিল এবং ওইখানে আমি পড়াতে যেতাম না, ওই হুজুররা জানতো যে আমি বা আমার ওই জিন ছাত্ররা জানতো যে আমি ছুটিতে আছি বা যেহেতু মাদ্রাসার ছুটি, তো সেহেতু ঈদের টাইম ছিল। তো ওই টাইমটা তার পড়াতে যাব না আমি,
তো হান্না প্রত্যেকদিন রাত্রেবেলা আসতো। তো ঈদের দিন যখন হলো, ঈদের দিন সকালবেলা হান্না খুব সুন্দর একটা ড্রেস পরে আমার কাছে আসলো এবং আমি নামাজ পড়ে এসে দেখি হান্না আমার রুমে বসে আছে। তো আমি তখন হান্নাকে বললাম যে তুমি এখানে কি করছো? তখন ও বললো কি যে আমার রাজপুত্রকে তো খুব সুন্দর লাগছে। আমি তখন খুব সুন্দর একটা লেবাস পরেছিলাম, মাথায় টুপি পাগড়ি, আর আমার দাড়িগুলো তো চমৎকার। ও সবসময় আমার দাড়িগুলো ধরে হাত বুলিয়ে দিত দাড়িতে, বলতো কি যে এই দাড়িগুলো নাকি খুব ভালো লাগে, খুব চমৎকার লাগে। তো ওর প্রতি এত পরিমাণ গভীর ভালোবাসা আমার চলে আসে যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ওই কয়েকদিন ঈদের সময় কেটে যায় এবং সবাই ফেরত আসে এবং আমি পুনরায় সেই বাড়িতে পড়াতে যাই এবং পড়াতে গিয়ে পড়াতে যেতাম প্রত্যেকদিন। হান্নার সঙ্গে তো প্রত্যেকদিন আমার দেখা হতো এবং প্রত্যেকদিন ওর সঙ্গে কথা হতো। ও আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে যেত। এক প্রকার ও অদৃশ্য হয়ে রাস্তার খানিকটা মাথায় এসে আমার সঙ্গে এগিয়ে আসতো এবং এগিয়ে এসে আমি হাত ধরে হাঁটতে হাঁটতে গল্প করতাম। তো ওই দিন রাত্রেবেলা, এরপর কয়েকদিন পরে রাত্রেবেলা আমি যখন পড়াতে যাই, তো পড়াতে যাওয়ার সময় হান্না এসে বলে কি যে আজকে রাকারা তো বাড়িতে নেই, রাকারা অন্য কোথাও গিয়েছে। আসলে রাকারা কিন্তু সবাই ছিল না, 2 জন ছিল আর 2 জন ছিল না, ওরা কোথাও জন গিয়েছিল। তো আমি ওদিনকে আর পড়াতে যাই না ওর কথা শুনে। তো হান্না আমাকে বলে কি যে এইখানে খুব সুন্দর একটা জায়গা আছে, আমাদের জিনের দুনিয়ার খুব চমৎকার একটা সুন্দর জায়গা, যেখানে আমি প্রায় দিনই যাই, আমার সঙ্গে যাবে? তো আমি হান্নার কথা শুনে বললাম কি যে আচ্ছা ঠিক আছে চলো, যেহেতু ঘুরতে নিয়ে যাবে। আর ততদিনে আমাদের ভালোবাসার বয়স প্রায় 1 বছর 2 মাসের বেশি পার হয়ে গিয়েছে এবং ওকে এত পরিমাণ ভালোবাসতাম আমি যে বলে বোঝানো সম্ভব না। এবং আমার তো টাকা পয়সার অভাব ছিল না, কারণ হচ্ছে গিয়ে উনি ওই হুজুরটা আমাকে জিন যে লোকটা যার বাচ্চাদেরকে পড়াতাম, ওই জিন লোকটা আমাকে প্রচুর পরিমাণ টাকা দিত, স্বর্ণালঙ্কার দিত, সেগুলো বিক্রি করে আমি প্রচুর টাকা পেতাম আর কি। তো যাই হোক, হান্না আমাকে ওই সুন্দর জায়গাটায় ঘুরতে নিয়ে যায়, যেখানে কিনা খুব চমৎকার ফুলের গাছ ছিল এবং একটা খুব চমৎকার একটা দোলনার মতো জায়গা ছিল এবং সেখান থেকে নিচে পাহাড় দেখা যায়। তো সেই দোলনার উপর আমি বসেছিলাম এবং হান্না আমার কোলের উপর শুয়ে সব গল্প করতেছিলাম আমরা এবং আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, ওর কপালে চুমু খাচ্ছিলাম। আমি যে কী পরিমাণ পাগলামি করতাম বলে বোঝানো সম্ভব না। তো ওদিন যখন আমি এবং হান্না বাড়ির দিকে গেলাম, বাড়ির দিকে গিয়ে হান্না তো রুমের ভিতরে চলে গেল। তো হান্না তার বাবার সামনে পড়ার সামনেই সাথেই তাকে কিছু একটা বলল। তো আমি আসলে জানতাম না যে হান্নার বাবা কে, বা আমি তো জানতাম যে হান্না এখানে কাজ করে এবং কাজের মেয়ে। এবং 2টো জিন আমাকে বললো কি যে তোর এত বড় সাহস, তুই আমাদের মেয়ের সঙ্গে ঘুরিস। তো এই কথা বলার পর আমার বুকের ভিতরে একটা চিনচিন বাড়ি মেরে উঠলো এবং বললো কি যে তুই এখান থেকে যা। তো আমি চলে আসলাম আর হয়তো ভাবলাম যে হয়তো দেখে ফেলেছে এই বাড়ির কাজের মেয়ের সঙ্গে এরকম পিটিশ করছি, বিষয়টা হয়তো দেখে ফেলেছে। কারণ আমার কেন যেন মনে হচ্ছিল আমরা যখন এখানে বসেছিলাম কেউ একজন আমাদেরকে ফলো করছিল, পেছন দিক থেকে দেখছিল, এরকম কোনো কিছু। তবে যখন বাড়িতে চলে আসি ওই দিন রাত্রে তো কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালবেলা উঠে হুজুর আমাকে বলে যে তুই কী করেছিস সেটা। তো আমি তখন বললাম কি যে হুজুর আমি কী করেছি আমি তো বুঝতে পারছি না। তো হুজুর তখন বলে যে তোকে পাঠিয়েছি ওইখানে ছাত্রদেরকে পড়ানোর জন্য, কিন্তু তুই এরকম একটা কাজ কিভাবে করলি? তোকে প্রতি তো আমার বিশ্বাস ছিল। তো আমি তখন বললাম হুজুর আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আসলে ওইখানকে পড়াতে ওইখানকার একটি কাজের মেয়ের সঙ্গে আমার ভালোবাসা হয়ে যায়, যেহেতু ইয়াং বয়স, আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তখন সেই হুজুরটা বলে যে কাজের মেয়ে? কে কাজের মেয়ে? তো আমি তখন বললাম কেন, যে হান্না যে মেয়েটি যার সঙ্গে আমি ঘুরি ও হচ্ছে গিয়ে ওখানে কাজের মেয়ে, আমাদেরকে খাবার সার্ভ করে এবং মেয়েটি খুবই ভালো, খুবই চমৎকার। তো তখন হুজুর আমাকে বলে যে তোর কি মাথা খারাপ হয়েছে? হান্না কি কাজের মেয়ে ওখানে? ওই হান্না হচ্ছে আমার বন্ধুর একমাত্র মেয়ে এবং সে হচ্ছে গিয়ে ওই এলাকার সবথেকে সুন্দরী এবং সুদর্শন এবং সবথেকে বড়লোক একটা জিনের মেয়ে। তুই তার সঙ্গে প্রেম করতে গিয়েছিস, তুই এটা কীভাবে করলি? তো আমি তখন বললাম হুজুর আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে আমি তো জানি যে হান্না ওখানকার একটা কাজের মেয়ে এবং যে আমাকে প্রত্যেকদিন খাবার সার্ভ করে, আমাকে প্রত্যেকদিন মিষ্টি ফল এগুলো দিয়ে যায়। আমি তো কোনোদিন ভুলেও ওই দোতলার উপরে যাইনি। যখন বেতন দেওয়ার টাইম হতো উনি আমাকে নিজেই ডেকে নিতেন এবং আমি হাঁকার সঙ্গে যেতাম এবং সেখানে গিয়ে ওনার সঙ্গেই আমি বের হয়ে আসতাম। আমি তো কোনোদিন ওনার মেয়ের কোনো ঘরে যাইনি বা ওনার মেয়ের সঙ্গে তো কোনোদিন কথা বলিনি। তাহলে এমনটা কীভাবে ঘটলো আমি আসলে বুঝতে পারছি না। তো তখন হুজুর আমাকে বললেন যে তুই কোনো কিছু করিসনি, কিন্তু ওই যে মেয়েটি আছে হাঁকা, সেই মেয়েটি হচ্ছে গিয়ে হাঁকার যে বোন হান্না, ওই হান্নাই তোকে হচ্ছে গিয়ে ভালোবাসে এবং তোকে দেখে পছন্দ করেছে, কিন্তু তুই বিষয়টা বুঝতে পারিসনি, তুই মনে করেছিস যে এটা হচ্ছে গিয়ে কাজের মেয়ে, তাই না? তো আমি তখন বললাম কি যে হ্যাঁ, কিন্তু
আমার মাথায় আসলে কিছু ঢুকছে না। তো তখন বলল কি যে সেটা ঠিক আছে, কিন্তু তোর কয়েকদিন পড়াতে যাওয়ার দরকার নেই, আমি দেখি আমার বন্ধুর সাথে কথা বলে দেখি আমার বন্ধু কি বলে, যে তুই ওর মেয়ের সঙ্গে হান্নার সঙ্গে প্রেম করছিস, বিষয়টা তো তারা স্বাভাবিকভাবে নিবে না, তোকে জিনেরা ক্ষতি করার জন্য চেষ্টা করবে। যাই হোক তুই বের হোস না, আমি দেখি আমার বন্ধুর সঙ্গে কথা বলে আসি। তো হুজুর তখন বলে কি যে বুঝতে পারছি তুই হয়তো, তবে এটা তোর করা ঠিক হয় না, একটা জায়গায় পড়াতে গেছিস, সেখানে কাজের মেয়ের সঙ্গে বা তুই প্রেম করবি কিসের জন্য। তো আমি তখন হুজুরকে বললাম, হুজুর আপনি তো জানেন আমি এতিম, এবং আমার জীবনে কোনোদিন এরকমভাবে কোনো মেয়ের সঙ্গে সংস্পর্শ আসেনি, বা আমি কাজের মেয়ে ভেবেই প্রেম করেছিলাম, ভালোবেসেছিলাম, কিন্তু আমি তো হান্নাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি, এখন কি হবে হুজুর। তো হুজুর যেহেতু আমাকে খুব বেশি আদর করতেন, সঙ্গে করতেন, তার সঙ্গে আমার সম্পর্কও ভালো ছিল। তো তিনি বললেন কি যে আমি দেখি যে আমার বন্ধুর সঙ্গে কথা বলে সে কি বলে আর কি, তুই থাক এখানে। তো হুজুর সেখানে গেল, যাওয়ার পরে তার বন্ধুর সঙ্গে কথা বললো। তো তার বন্ধু, জিন বন্ধু যে ছিল, সে প্রচণ্ড পরিমাণে রেগে গেল এবং বললো কি যে এরকম একটা কাজ তোর ছাত্র করবে, সেটা আশা ছিল না। আসলে আমি খুবই মর্মাহত হয়েছি। তো আমার যে হুজুর ছিল সে বললো কি যে ও আসলে এরকম এরকমভাবে করেছে, সমস্ত বিষয় খুলে বলল। তো এই কথা বলার পর হান্না তো জানতো যে আসলে ও আসলে সত্যি কাজের মেয়ে ভেবেই ওর সঙ্গে প্রেম করেছে। আর হান্না তো কখনো ওর পরিচয় দেয়নি, কারণ ওইরকমভাবেই হান্না ভালো লাগছিল। ওকে বোকা বানিয়ে বা ওর প্রতি একটা অন্যরকম টান এনে হান্নাকে হাসিব প্রচণ্ড পরিমাণ ভালোবাসতো। তো সব মিলিয়ে যখন ওকে বোঝানোর চেষ্টা করে, তখন ওই জিনটা আসলে বোঝে না। জিনটা বলে কি যে তোর ছাত্রকে আমি মাফ করে দিলাম, ভাগ্য ভালো যে ওকে কোনো কিছু করছি না আমি, বা ওকে কোনো ক্ষতিসাধন করছি না। আমি চাইলে কিন্তু ওকে মেরে ফেলতে পারি বা জিন দ্বারা সারা জীবন কষ্ট দিতে পারি, কিন্তু আমি সেটা করব না, কারণ হচ্ছে এটা তোর ছাত্র যেহেতু। তো যাই হোক, যেটা করেছে করেছে, ওকে যেন এখানে আর আসতে বারণ করবি। তো এই কথা বলার পর হুজুর চলে আসে এবং এসে আমাকে সমস্ত কিছু জানায়। তো আমি আসলে প্রচণ্ড পরিমাণ কান্না করতে থাকি তখন থেকেই, হুজুরের পা জড়িয়ে ধরে বলি কি যে হুজুর আমি সমস্ত কিছু শুনবো বা ওদের সমস্ত কিছু মানবো, আমাকে আমার হান্নাকে আমাকে এনে দিন, আমি ওকে প্রচণ্ড পরিমাণ ভালোবেসে ফেলেছি এবং ওকে ছাড়া হয়তো আমি আর বাঁচতে পারবো না। তো হুজুর তখন জানায় যে ওরা কি বলেছে জানিস, এরকম এরকম বলেছে যে তোকে নাকি বিরক্ত করবে, তোকে সারা জীবন থাকতে দিবে না বা মেরে ফেলবে, এইগুলো আমি কাটিয়ে নিয়ে এসেছি, আর সেখানে তুই চাচ্ছিস তাদের মেয়েকে তুই বিয়ে করতে, এটা তো আসলেই, তুই তো আসলে বোকারে পাগল, তোকে এখানে এনে আমার ভুল হয়েছে। তো হুজুর আমাকে তখন এখানে রেখে চলে গেলেন। তো আমি সারা রাত সারাদিন কান্না করতে লাগলাম। আমি আসলে ক্লাসে যাচ্ছিলাম না, আমার এত পরিমাণ কান্না আসছিল, প্রায় সপ্তাহখানিক ধরে কান্না করতে করতে আমার চোখ একদম ফুলে গেল। তো হুজুর এই সপ্তাহখানিকের মধ্যে ব্যস্ত ছিলেন বা আমার সঙ্গে এরকমভাবে যোগাযোগ করার সময় হয়নি। তো আমি একদম অসুস্থ হয়ে পড়ি। তো আমার যে রুমমেট ছিল, সেই রুমমেট এসে আমাকে হুজুরকে জানায় যে হুজুর হাসিব তো এরকমভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং ও তো একদম খুবই খারাপ অবস্থা, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তো হুজুর আমাকে এসে বলে কি যে, এবং আমার সেই মামা আসে, মামা এসে বলে কি যে তুই এটা কি করছিস একটা মেয়ের জন্য, আর ও তো কোনো মানুষ না, হচ্ছে একটা জিন, ওরা কত হাজার বছর বাঁচে, আর তুই কয় বছর বাঁচিস বলস তো, তোর কিরকম করা সাজে, আর ওরা যেহেতু তোকে মাফ করেছে তুই তো প্রাণে বেঁচে গিয়েছিস। সব মিলিয়ে তো এই কয়েকদিন ধরে হান্নাও আমার কাছে আসছিল না, হয়তো হান্নাকে আসতে দিচ্ছিল না। তো আমার খুব কষ্ট হচ্ছিল। তো এর পরবর্তীতে আমাকে হুজুর এবং আমার সেই মামা প্রচণ্ড পরিমাণে বোঝায়, কিন্তু আমি আসলে বুঝতে সক্ষম ছিলাম না, কারণ একটা মেয়ের প্রতি এত পরিমাণ ভালোবাসা, এত পরিমাণ অন্যরকম অনুভূতি নিয়ে আসলে বেঁচে থাকা কষ্টকর। তো হুজুর আমাকে ওই মাদ্রাসা থেকে বলে কি যে দোস্ত তুই তোর বাড়িতে নিয়ে যা, আমার মামার বাড়িতে আমাকে নিয়ে যায়। তো মামার বাড়িতে হচ্ছে গিয়ে মামি ছিল এবং তার দুটো ছেলে ছিল। তো আমাকে সেখানে থাকতে দেওয়া হলো এক রুমে। আমি সারাদিন বসে কান্নাকাটি করতাম। তো এরকম প্রায় সপ্তাহ দিয়ে কেটে যাওয়ার পরে মামা তো আমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতো, মামা খুবই ভালো ছিল এবং সে হুজুরটাও খুব ভালো ছিল, আমরা খুব ফ্রেন্ডলি ছিলাম। তো হান্না আমার কাছে আসতো না। তো এক রাতে হঠাৎ করেই আমি যখন খেয়াল করি, আমি যখন ঘুমিয়ে থাকি, আসলে আমার তো ঘুম হতো না, খারাপ লাগতো, কষ্ট হতো প্রচণ্ড পরিমাণ। তো আমি উঠে বসে পড়লাম, উঠে বসে দেখি যে হান্না আমার ঠিক পাশে বসে আছে, আমার যে খাটটা বসে থাকি সেই খাটের পাশেই বসে আছে এবং বসে সে অঝরে কান্না করছে এবং বলছে কি যে হাসিফ আমাকে মাফ করে দিও। তো আমি তখন বললাম কি যে কেন, কি হয়েছে, তুমি এতদিন কোথায় ছিলে, আমার কাছে কেন আসনি। আমি তখন হান্নাকে কাছে টেনে নিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তো হান্না নিজে থেকে আমাকে সরিয়ে দিচ্ছিল এবং বলতে লাগলো যে হাসিফ আমি এখন অন্য কারো, তুমি আমাকে মাফ করে দিও। তো এই কথা বলার পর আমি আসলে তখন নিজেকে ধরে রেখেছিলাম কীভাবে আমি জানি না, আমি প্রচণ্ড চিৎকার করতে থাকি এবং প্রচণ্ড কষ্ট পেয়ে আমি একদম মানে বুক ফেটে যাচ্ছিল কষ্টে। তো হান্না তখন বলে যে আসলে আমাকে মাফ করে দিও, আমি অনেক করে চেয়েছিলাম তোমাকে পেতে, তোমার সাথে থাকতে, আমার আসলে কিছু করার নেই, কারণ হচ্ছে যেদিন থেকে জানতে পারে যে আমার সম্পর্ক তোমার সঙ্গে আছে,
অথবা আমার তোমাকে আগে বলা উচিত ছিল যে আমি হচ্ছে গিয়ে জিনের সর্দারের মেয়ে, বা তুমি যাদেরকে পড়াও তাদের মেয়ে। তুমি হয়তো আমাকে কাজের মেয়ে ভেবেই ভালোবেসেছিলে, কিন্তু আমি ছিলাম হচ্ছে গিয়ে রাজকুমারী, এবং ওই মহলের একমাত্র রাজকুমারী। তোমাকে আমি ভালোবাসতাম, এখনও প্রচণ্ড পরিমাণ ভালোবাসি হাসিব আমি। কিন্তু আমার আব্বা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, এবং আমি বিয়েটা করতে চাইনি, কিন্তু এক প্রকার আমাকে ব্ল্যাকমেইল করেই আমার আব্বা একটা জিনের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আমি আসলে তোমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি হাসিব, এবং ও আমাকে জড়িয়ে ধরলো, নিজে থেকে জড়িয়ে ধরলো। প্রথমবার নিজে থেকে মানে আমাকে কাছে ভিড়তে দেয়নি, কিন্তু পরে থেকে নিজে থেকেই জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে আমাকে শক্ত করে চেপে ধরে কান্না করতে লাগলো, এবং বলল কি যে হাসিব, আমাকে মাফ করে দিও, এবং আমি চিরদিনের জন্য তোমার কাছ থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার কাছে আসবো না। তবে আমি সুখে দুঃখে তোমার সঙ্গে সবসময় থাকবো, এবং তোমার কোনো প্রয়োজন হলে তুমি সবসময় আমাকে কাছে পাবে। তো এই কথা বলার পর প্রচণ্ড পরিমাণ কান্না করছিল, আমি নিজেও ওকে জড়িয়ে ধরে কান্না করছিলাম। তো আচমকা আমি খেয়াল করলাম যে আমি কারোর বুকের মধ্যে নিয়ে আমি আচমকা পড়ে যেতে লাগলাম। তো বুঝতে পারলাম যে হান্না চলে গিয়েছে, হান্না আর আমার আশেপাশে নেই। তো আমি অনেক চিৎকার চেঁচামেচি করতে শুরু করি, কান্না করতে থাকি। তো তখন আমার মামা দৌড়ে আসে, বলে কি যে কী হয়েছে। তো আমি তখন বললাম হান্না এসেছিল, হান্নার আসলে বিয়ে হয়ে গিয়েছে, আমাকে এরকমভাবে ছেড়ে চলে যেতে পারে না। তো আমার এত পরিমাণ কান্না করেছি ওই রাত্রেবেলা। আমি তো সারা জীবনে খুব কষ্ট পেয়ে বড় হয়েছি, কিন্তু পরবর্তীতে হান্না যখন এরকমভাবে আমাকে ছেড়ে চলে গেল, পরি মেয়েটা, আমি আসলে নিজেকে সামলাতে পারিনি। প্রায় 1 বছরের মতো আমি নিজেকে সামাল দিতে আমার লেগেছে, খুব কষ্ট লেগেছিল আমার, খুবই কষ্টের মধ্যে আমি ছিলাম, আসলে বলে বোঝানো সম্ভব না। এর পরবর্তীতে হান্না চলে যাওয়ার পর আমি অনেকবার টের পেয়েছি যে আমাকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখে, এবং আমার সমস্ত বিপদ আপদে আমাকে সাহায্য করে। ওই হান্নার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমার আসলে কোনোদিন কোনো বিপদ হয়নি, কিন্তু আমার কষ্টটাও বুঝতো। আমি টের পেতাম যে হান্না আমার আশেপাশে আছে মাঝে মধ্যে। এর পরবর্তীতে কয়েক বছর পর আমি বিয়ে করেছি, আমার মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, বিয়ে করার পরে সন্তানও হয়েছে। তো আমি মাঝে মধ্যে খেয়াল করি যে সে তীব্র সুগন্ধটা আমার রুমের ভিতরে আমি পাই। আমি যখন আমি একা থাকি বা আমার বউ থাকে না, তখন আমি টের পাই। তো আমি উঠে আচমকা চিৎকার দিয়ে উঠি যে হান্না, তুমি কি এসেছো এখানে? তো সব মিলিয়েই আমার জীবনের এই কষ্টটা আজীবন থেকে যাবে, সবসময় থেকে যাবে, যে আমি এরকম একটি রত্ন পেয়েও হারিয়ে ফেলেছিলাম, এবং আমি যদি ওই সময় ওকে বিয়ে করে ফেলতাম তাহলে হয়তো ওকে হারাতে হতো না, বা মান সম্মান টেকানোর ভয়তেই হয়তো ও এমনটা করেছে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা, এবং এই ঘটনার দীর্ঘ প্রায় 18 বছরের বেশি পার হয়ে গিয়েছে। এখন আমি প্রায় মধ্যবয়সী, তো 40-45 বছর বয়স হবে আমার। কিন্তু হান্নাকে আমি আসলে ভুলতে পারবো না, আমি সারা জীবন কান্না করে যাই এখন পর্যন্ত। হান্নার সেই স্মৃতি ভোলা আসলে সম্ভব না। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো? আমার নিজের কাছে শুনি খুবই খারাপ লেগেছে। ঘটনাটি দিনাজপুর থেকে পাঠিয়েছেন একজন, এবং এটি একটি সত্য এবং বাস্তব ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর আপনাদের জীবনে কারো যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। এতক্ষণ ঘটনা পাঠিয়ে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রিয় হোস্ট, এবং আপনারা দেখছেন ভূত বাক্স, এবং আমাদের সঙ্গে থাকবেন। ভূত বাক্স সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের বাকি দুটো চ্যানেল দ্য মেগাবক্স এবং দ্য মেগাবক্স প্রাইম সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন করে জীবনের ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।